2047 সালের মধ্যে ভারতবর্ষ হবে বিকশিত, গ্যারান্টি মোদী সরকারের। তাই দেশবাসী বিজেপিকে তৃতীয়বার ক্ষমতায় ফেরাবে বলে আত্মবিশ্বাসী দলের নেতৃত্ব থেকে কার্যকর্তারা। বিজেপির দাবি, স্বাধীনতার পর 67 বছরে দেশের যা উন্নতি হয়েছে তার কয়েক গুণ বেশি উন্নয়ন হয়েছে বিগত 10 বছরে। তাই এবার দেশের মানুষ 400-রও বেশি আসনে জয়ী করে বিজেপিকে আবার ক্ষমতায় বসাবে। অন্যদিকে বিরোধীদের দাবি, বিগত 10 বছরে দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। এই 10 বছরে কৃষক থেকে শ্রমিক, নারী থেকে যুবক কেউই উন্নয়নের মুখ দেখেনি। মানুষের স্বাধীনতা, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি সরকার। দেশে এক নায়কতন্ত্র চলছে, গণতন্ত্র বিপন্ন। তৃতীয়বার বিজেপি ক্ষমতা এলে দেশের সংবিধান পাল্টে ফেলা হবে। তাই দেশকে বাঁচাতে বিজেপির বিরুদ্ধে ভোট চাইছে বিরোধীরা। তবে কাকে বিশ্বাস করবে গণদেবতা? আগামী 5 বছর দেশ পরিচালনার দায়ভার কার কাঁধে তুলে দেবে নির্বাচক মণ্ডলী? উন্নয়ন নিয়ে দেশবাসীর কি মতামত? ব্যক্তিগত উন্নয়ন বা পরিকাঠামোগত উন্নয়ন অথবা ব্যবস্থাগত উন্নয়ন, কোন আমলে উন্নয়ন হয়েছে বেশি, সেই হিসাব কি রাখছে দেশবাসী? উন্নয়নের ইস্যু লোকসভা নির্বাচনের ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে, এমন নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চারিদিকে এখন চলছে জোর চর্চা। তাই মোদির গ্যারান্টি 400 পার, না সংবিধান রক্ষায় নীরব বিপ্লব? 2024 লোকসভা নির্বাচনে কোন দিকে ঝুঁকছে দেশবাসী, তা নিয়েই আজ আমাদের তক্ক যুক্তি গপ্প। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ তক্ক যুক্তি গপ্পে পক্ষে এবং বিপক্ষে বলার জন্য আমার সাথে রয়েছেন বিশিষ্ট বিজেপি নেতৃত্ব রানা ঘোষ এবং বিশিষ্ট কংগ্রেস নেতৃত্ব আমির হোসেন। দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। আমির, বিজেপি বলছে 400 পার, তাহলে তো কংগ্রেস গতবারের সংখ্যা ধরে রাখতে হিমশিম খাবে। রাজ্যেও বিজেপি 2টো আসনে রেকর্ড ভোটে জয়ী হবে বলে বলছে, কি মনে করেন? দেখো, বিজেপি বর্তমানে যে একটা আপনি বলতে পারেন এটা যে একটা হাওয়া তৈরি করার চেষ্টা করছে, এটা বলে যে এবার 400 পার। বিজেপি এটা এই কারণে বলতে চাইছে কারণ তারা বুঝে গেছে তাদের পায়ের নিচের মাটি বর্তমানে খসে যাচ্ছে। বিজেপির যে সময় বিজেপির পিক টাইম ছিল আমাদের দেশের মধ্যে, ওই সময় তারা 303 আসন পেয়েছে। আজ বর্তমানে বিজেপি দল এবং বিজেপি দলের যে সরকার চলছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, গত 10 বছরে বিজেপি প্রতিনিয়ত মানুষকে প্রতারিত করে যাচ্ছে আমাদের দেশে। সেই বছরে 2 কোটি চাকরি থেকে শুরু করে বছরে মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, আমাদের দেশের নিরাপত্তা বলুন, এবং বিভিন্ন স্টার্ট আপ ইন্ডিয়া নাম করে কৃষকদের আয় দ্বিগুণ করার নাম করে নানা প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে যখন প্রধানমন্ত্রী ক্ষমতায় বসছে, উনি 10 বছর ধরে একটা প্রতিশ্রুতিও সম্পূর্ণভাবে উনি পূর্ণ করতে পারেননি। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যখন 2024 সালে এটা উপলব্ধি করতে পেরেছে যে বর্তমানে আমাদের পায়ের মাটির সরে যাচ্ছে আমাদের পায়ের মাটি, তখন তারা একটা আবহাওয়া তৈরি করার জন্য এইরকম কথাবার্তাগুলো বলছে। কিভাবে পাবে? একটা বাস্তবিক যদি আমরা বলি, কিভাবে পাবে? যেখানে তারা একটা সময় সর্বোচ্চ আসন পেয়েছে, আজ ওই তাদের সঙ্গী সাথীরা তাদের সঙ্গে নেই, কেউ নেই। আজ বিজেপি একা হয়ে গেছে প্রায়। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ওনার ব্যর্থতাকে ডাকার জন্য এই একটা মুখরোচক স্লোগান দিচ্ছে, কারণ উনি জানেন উনি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন, দেশের নিরাপত্তায় উনি ব্যর্থ হয়েছেন, দেশের বেকারদের কর্মসংস্থানে উনি ব্যর্থ হয়েছেন, এবং মূল্যবৃদ্ধি হ্রাস যেটা মূলত একটা প্রতিশ্রুতি ছিল, এই ক্ষেত্রে উনি ব্যর্থ হয়েছেন। আমাদের যে টাকা আর ডলারের যে একটা ব্যবধান, সেই ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন। গত 10 বছর ধরে, অর্থাৎ 2014 সাল থেকে এখন পর্যন্ত আপনি যদি লক্ষ্য করেন, বিজেপি তার দেওয়া প্রত্যেকটা প্রতিশ্রুতির মধ্যে ধ্বংসাত্মকভাবে ব্যর্থ হয়েছেন। তাই মানুষের মনকে একটু ভুলিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রী চাইছেন মুখরোচক স্লোগান দিয়ে কিছু একটা করা যায়। এখানে বিজেপি ব্যর্থ হবে বলেই আমার ধারণা, এবং দেশের মানুষ আজকাল জাগছে।
দেশের মানুষ বুঝতে পেরেছে 10 বছরে আমাদের দেশের যে গণতান্ত্রিক পরিকাঠামো, যুক্তরাজ্য শাসন ব্যবস্থা, তা আজ প্রায় খসে পড়ার অবস্থায়। এই জায়গায় দাঁড়িয়ে দেশের মানুষ আজ ইন্ডিয়া জোটের নেতৃত্বকে বিশ্বাস করেছে, দেশের মানুষ সমর্থন জুগিয়েছে বলেই আজকের দিনে আমরা বলছি এখান থেকে, আপনার স্টুডিও থেকে, যে এইবার 2024 সালে দেশের মধ্যে ইন্ডিয়া জোটের সরকার গঠন হবে, আর বিজেপি অর্থাৎ যেটা ভারতীয় জনতা পার্টি 170 থেকে 180-র মধ্যে গিয়ে আটকে যাবে। এটা আপনি মিলিয়ে নেবেন তখন। ওকে, আসবো আবার আপনার কাছে বাবু। রানাবাবু, বিরোধীরা বলছে দেশকে বাঁচাতে, দেশের গণতন্ত্র, দেশের সংবিধানকে বাঁচাতে এবারের নির্বাচনে মানুষ নীরব বিপ্লব করবে। কি মনে করেন? আর বাকি অভিযোগ শুনলেন আপনি, আমির হোসেন কি বলেছেন? নমস্কার। নিউজ ভ্যানগার্ডের পর্দায় রাজ্যে বহিরাজ্যে বিভিন্ন জায়গায় যারা আমাকে শুনতে পারছেন সকলকে জানাই বাংলা নূতন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। এই বছরটা আপনাদের প্রত্যেকের ভালো কাটুক এবং ঠাকুর আপনাদের যা যা চাওয়া পাওয়া যেটাই আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করবে, ঠাকুর এটা পূর্ণ মাত্রা দিক, সেটা আমার বাসনা থাকবে। দেখুন, ভারতীয় জনতা পার্টি এবার যে 400 পারের স্লোগান দিচ্ছে, মোদি কি গ্যারান্টির স্লোগান দিচ্ছে, তো এটা এরকম নয় যে আমরা হাওয়ার উপরে কথা বলছি। হাওয়ার উপরে কে কথা বলে, কারা কথা বলে, সেটা রাজ্যের মানুষ, দেশের মানুষ প্রতিনিয়ত দেখছে। আজকে বিজেপি সম্পূর্ণ স্বয়ংভর বলতে যেটা বুঝি, আজকে আমার প্যানেলিস্ট খুব সুন্দর করে একটা কিছু তথ্য দিল, তো আমি তার একটা ছোট্ট মাপকাঠি দিচ্ছি। আজকে আমি রাজ্যের কথাই বলছি, আমরা যখন একটা বুথের, এই রাজ্যের বুকে অনেকেরই জানা আছে যে 3500 বুথ রয়েছে, 3350টা বুথ রয়েছে। তো প্রত্যেকটা বুথে আজকে বিজেপি এতটুকু স্বয়ংসম্ভর, আমরা যদি খালি বুথের একটা মিটিং ডাকি বুথ নিয়ে, যে অন্য যারা আছে বুথের বাকিদেরকে ডাকতে হবে না, খালি আমাদের যারা কার্যকর্তা আছে বুথের, প্রত্যেকটা বুথের, আমাদের কোনো বুথে 90 জন, কোনো বুথে 93 জন, 97 জন, 89 জন, এই ধরনের আমাদের কার্যকর্তা। কিভাবে যদি ব্যাখ্যা দিতে চাই আমি সেটাও দিতে পারি। আমাদের যে 7টা মোর্চা রয়েছে, প্রত্যেকটা মোর্চার বুথ লেভেলে কমিটি রয়েছে, 9টা ডিপার্টমেন্ট রয়েছে, 12টা সেল রয়েছে, মাদার বডি রয়েছে বিজেপি, প্রত্যেকটা আলাদা আলাদা স্তরে, বুথ স্তরে কমিটি রয়েছে। তো সেই জায়গাতে আমরা আজকে একটা বুথে প্রায় 100 জন কার্যকর্তাকে নিয়ে আমরা খুব সহজেই অল্প সময়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার সময়সীমা দিলে আমরা একটা বুথ মিটিং করতে পারি, বিভিন্ন আলোচনা রাখতে পারি, কারণ আমরা স্বয়ংসম্ভর। তো যারা বলছে আজকে, এখন মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে তো অনেক অনেক কথাই বলে, আমি বলবো যারা মিডিয়ার সঙ্গে যারা জড়িয়ে আছেন আপনাদের কাছে হয়তো তথ্য থাকবে, যাদের একটা মন্ডল কমিটি নেই, বলতে বিধানসভা ভিত্তিক কমিটি নেই, খালি মুখে মুখে মন্ডল কমিটি নেই, জেলা কমিটি নেই, রাজ্যস্তরীয় যে তাদের কিছু লোক রয়ে গেছে, তারাও আপনারা দেখছেন প্রতিনিয়ত বিজেপিতে জয়েন করছে। প্রতিনিয়ত সবচাইতে বেশি যেটা জয়েন করছে এইবার, সেটা লক্ষণীয় বিষয়। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এবং আমাদের বিজেওয়াইএম পেজে গেলেও আপনারা দেখতে পারবেন যে কংগ্রেস, যুব কংগ্রেসকে ধূলিসাৎ করে মুছে দিয়ে যুব নেতৃত্বরা বিজেপিতে সামিল হয়েছে। আরো বেশ কিছু আমার কাছে ফোন এসে রয়েছে যে দাদা আমরা কবে জয়েন করব, আমাদেরকে সঠিক টাইম দিন, ডেট দিন, কিন্তু নির্বাচন দোরগোড়া, এখন আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এই পরিমাণ জয়েনিং করানোর মতন, কারণ আমাদের প্রতিদিন প্রতি ঘন্টায় আমাদের কর্মসূচি রয়েছে এবং বড় বড় কর্মসূচি, প্রত্যেকটা কার্যকর্তা বিভিন্ন জায়গায় কর্মসূচিতে জড়িত। আমরা শেষ পর্যন্ত আমরা এতটুকু তাদেরকে বার্তা দিয়েছি, দেখো ভাই আমাদের পক্ষে এখন রাজ্যস্তরীয়, জেলাস্তরীয় জয়েনিং প্রোগ্রাম করানো সম্ভব হচ্ছে না, তোমরা অনুরোধ করছি তোমাদের যার যার বুথে তোমরা বুথ প্রেসিডেন্টের হাত ধরে জয়েনিং করো, পরবর্তী সময় আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করব। যারা কংগ্রেস থেকে, সিপিএম থেকে আসছে, বিশেষ করে কংগ্রেস থেকে যারা আসছে বড় মাত্রায়, রাজ্যস্তরীয় নেতৃত্ব আপনারা দেখেছেন, রাজ্যস্তরীয় বেশ কিছু নেতৃত্ব ইদানিং জয়েন করেছে, তাদেরকে আমরা বলেছি তোমরা বুথ স্তরে গিয়ে জয়েন করো, আমরা পরবর্তী সময় তোমাদের বিচার বিবেচনা করব, আমাদের অন্যান্য নেতৃত্ব আছেন। তো যেই দলটার আজকের দিনে রাজ্যস্তরীয় কমিটি ধূলিসাৎ হয়ে গেছে,
জেলা মন্ডল বুথ স্তরে কোনো কিছু নেই, সেই দলটা এত বড় বড় কথা বলছে, এটা মানে হাসি ছাড়া আর কিছু বলার কথা না এই পরিস্থিতিতে। পাশাপাশি ওরা বলছে, কিছুক্ষণ আগে বলল বিজেপির পায়ের নিচের মাটি সরে গেছে। কার পায়ের নিচের মাটি সরে গেছে এটা দেশের মানুষ জানে। নরেন্দ্র মোদীজির আহ্বানে ইন্ডি জোট ছিল, সেই জোটের সঙ্গে মমতা ব্যানার্জি সরে গিয়েছে, নীতিশ কুমার দেখেছেন বিজেপির সঙ্গে এসে যোগদান করেছে, কেজরিওয়ালের কোনো নাম নিশানা নেই এখন ইন্ডি জোটের সঙ্গে। তো তাদের যে সংখ্যাটা ছিল আপনারা জানেন 27-28 যে ইন্ডি জোটের সংখ্যাটা ছিল সেটা এখন 20-র নিচে নেমে গেছে। তারা বলছে যে বিজেপির যখন পিক টাইম ছিল তখন 303 পেয়েছি। অ্যাকচুয়ালি বিজেপির পিক টাইম কোনটা সেটা আমরা যারা কার্যকর্তা দীর্ঘদিন ধরে আমরা এখনো বুঝতে পারিনি, আর বিরোধীরা বুঝে গেছে বিজেপির পিক টাইম। আমি ওদেরকে সরাসরি বলতে চাই যে বিজেপির পিক টাইম বলতে কোনো কিছু নেই। বিজেপি এরকম একটা দল, সারা বিশ্বের সর্ববৃহৎ পরিবার এটা। এখানে নরেন্দ্র মোদীজি আমাদেরকে আহ্বান করেছেন যে তোমরা প্রত্যেক ঘরে যাও, প্রত্যেক বাড়িতে যাও, প্রত্যেক ভোটারদের কাছে যাও, গণদেবতাদের কাছে যাও, গিয়ে বলো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আপনাকে প্রণাম জানিয়েছে। তো আমরা সেই মোতাবিক প্রত্যেক ঘরে, এরকম নয় যে আমাদের যারা বিজেপির কার্যকর্তা, বিজেপির সঙ্গে যারা কাজ করে তাদের ঘরেই যাচ্ছি, এরকম নয়। আমরা প্রত্যেকটা বিরোধী দল যে সিপিএম কংগ্রেস করে তাদের বাড়িতেও যাচ্ছি, তাদের ঘরে ঘরে যাচ্ছি এবং তাদেরকে নরেন্দ্র মোদী যে প্রণাম জানিয়েছেন সেই প্রণাম আমরা প্রত্যেক ঘরে ঘরে দিচ্ছি। উনি বলেছেন কিছুক্ষণ আগে যে বিজেপি প্রতারণা করছে। প্রতারণা কে করেছে, কে করছে সেটা এই দেশের মানুষ, রাজ্যের মানুষ প্রতিনিয়ত দেখছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমার যে প্যানেলিস্ট আমার পাশে বসে আছেন, উনি কবে থেকে, সম্ভবত উনি কংগ্রেস থেকে আজকে প্যানেলিস্ট এখানে বসে আছেন, তো উনি কবে থেকে কংগ্রেস করেন আমার জানা নেই। আমি আজকেও কিছু বৃদ্ধ বয়স্ক কংগ্রেস যারা করতো তাদের সঙ্গে কথা বলেছি যে কাকা আপনারা যেই কংগ্রেসটা করতেন সেই কংগ্রেসটা আজকে সিপিএম এর সঙ্গে এরকম একটা মিলিঝুলি একটা আতাত করেছে, আপনি কি এটাকে সমর্থন করেন, কি বলেন আপনি? ওরা বলছে যে তুমি আমার ছেলের বয়সী, আমরা যেই কংগ্রেসটা করতাম সেই কংগ্রেসটা এখন নেই, কিন্তু আমাদের সময়ে আমরা বারে বারে দেখেছি 2003, 2008, 2013 প্রতিনিয়ত যে নির্বাচনগুলো হয়েছে এই রাজ্যের বুকে, আমাদেরকে ভুল বুঝিয়ে, আমাদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে এই রাজ্যের বুকে সিপিএমকে শাসন ক্ষমতায় আনার জন্য কংগ্রেসী নেতৃত্ব যারা আছে তারা আমাদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে আমাদেরকে কাজ করিয়েছে। কিন্তু আজকে আমরা বুঝে গেছি যে তৎকালীন সময়ে আমাদেরকে যেই ধরনের ভুল বুঝানো হতো, যে কংগ্রেস এসে পড়ছে, এইবারই কংগ্রেস এসে পড়বে, আর সেই কথা বলার আগে নির্বাচন যে রেজাল্ট, সেই রেজাল্ট ডিক্লেয়ারের আগে মেলার মাঠ থেকে ঘোষণা দেওয়া হয় যে 49টা সিট সিপিএম পাবে, 11টা সিট কংগ্রেস পাবে, এবং তার 2-3 থেকে 3 দিন পরেই দেখা যায় তাদের সেই রেজাল্টটা হুবহু মিলে যায়। তো এই হলো কংগ্রেস আর সিপিএম এর যে মিলিঝুলি আতারটা। তো আজকে তাদের নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য তারা একে অপরের কাঁধে ভর করেছে। এবং আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি, আজকে থেকে 8-10 দিন আগে আমাদের যে শঙ্কর চৌমুনি আছে সেই ভুতুরিয়ার পাশে, সেখানে একটা সিপিএম বলবো না, বামগ্রেসের একটা জনসভা হচ্ছিল। জনসভাটা এরকম, যেই জনসভার যে ফ্লেক্সটা টাঙ্গানো আছে সেই ফ্লেক্সের সামনে 4 জন লোক বসা ছিল। আমি যাচ্ছি এদিক দিয়ে আমার কার্যালয়, তো উল্টা দিকে শোনার মতন, তাদের বক্তব্য শোনার মতন একটা লোক নেই, ফ্লেক্সের সামনে 4টা লোক বসা। এই 4 জনের মধ্যে একজন আমার প্রতিবেশী এবং আমার অনেক পরিচিত লোক। তো উনাকে পরবর্তী সময় আমি জিজ্ঞেস করলাম যে কাকা কি ব্যাপার, 4 জন বসে আছেন, আপনাদের এই অবস্থা, কংগ্রেস সিপিএম মিলিঝুলি আপনাদের জনসভা হচ্ছে। তো উনি আমাকে উত্তর দিল খুব সুন্দর করে যে দেখো ভাই, আমরা আজকে থেকে প্রায় 40 বছর আগে আমাদের দল যেভাবে সংগঠন করত, কাঁধে একটা ঝুলি নিয়ে 2 জনকে নিয়ে পাহাড়ে জঙ্গলে আমরা হেঁটে হেঁটে সংগঠন করতাম, আমাদের এখন এই সংগঠনের এই অবস্থায় দাঁড়িয়েছে যে আমাদের এইভাবে সংগঠন করতে হয়। তো এই যে উনি বলছেন যে বিজেপি একা হয়ে গেছে, বিজেপি একা হয়ে গেছে না, ইন্ডি জোটের যে তারা যে 2টা জোট আছে কংগ্রেস সিপিএম, তারা একা হয়ে গেছে, সেটা দেশের মানুষ দেখছে। উনি বলেছেন 10 বছরের কোন প্রতিশ্রুতি বিজেপি পূর্ণ করতে পারেননি।
হাসি পায় বিজেপির প্রতিশ্রুতির বাইরে। আমি যদি এই রাজ্যের বুকে বলি, আমি প্রতিনিয়ত আমার ভাষণে বিভিন্ন জায়গায় বলি যে আমাদের যে ম্যানিফেস্টো ছিল, আমাদের ম্যানিফেস্টোতে ছিল না যে এই রাজ্যের বুকে 23টি জাতীয় স্তরের রেল আসবে, আমরা 23টি জাতীয় স্তরের রেল এনে দিয়েছি। আমাদের ম্যানিফেস্টোতে ছিল না যে আখাউড়া হয়ে রেলটা কলকাতায় যাবে, এই আমরা আখাউড়া হয়ে রেলটা কলকাতা অবধি যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আমাদের ম্যানিফেস্টোতে এসএসডি যে ইন্টিগ্রেটেড পোস্ট সেটার উল্লেখ ছিল না, আমরা সেটা করে দিচ্ছি। আমাদের ম্যানিফেস্টোতে 6টা 9টা জাতীয় যে ন্যাশনাল হাইওয়ে হয়েছে এবং কাজ হচ্ছে এই রাজ্যের বুকে, সেটা ছিল না, আমরা করে দিচ্ছি। আমাদের ম্যানিফেস্টোতে এরকম অসংখ্য শব্দ ছিল না যেগুলো আমরা এই রাজ্যের বুকে প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি। দেখুন, বিরোধী হয়েছেন, বিরুদ্ধাচরণ করবেন, এটাই ওদের স্বাভাবিক ঘটনা। কিন্তু এই রাজ্যের মানুষ, আমি বিরোধীদের বলবো, অত্যন্ত শিক্ষিত মানুষ, তারা রাজনীতিক প্রিয় ব্যক্তিত্ব, রাজনীতি তারা বুঝে। তো মিথ্যে কথা বলবেন না। আপনাদের অবস্থা এখনই সঙ্গীন বিগত দিন থেকে হয়ে যাচ্ছে। আমি আরো কথা বলতাম, আপনি বলছেন কিছু বিরাম নেওয়ার জন্য, আমি সংক্ষিপ্তভাবে বলছি যে মিথ্যে কথা রাজ্যের মানুষের সামনে অন ক্যামেরা বলবেন না। এটা একটা টক স্টুডিও, সত্যি ঘটনা সেটাই বলবো। সময় আপনি কম পড়ে যাবে আপনারই, কিন্তু আপনি দীর্ঘায়িত করবেন না। এখন আমি 2 মিনিট সময় যে কথাগুলো রানাবাবু বলেছেন সে যদি আপনি খণ্ডন করতে চান 2 মিনিটের মধ্যে, তারপর আমরা পরের বিষয়ে যাব। ঠিক আছে, আপনি I hope you will give me the same slot that you have given me. না, ঠিক আছে, জাস্ট খণ্ডন করুন। ঠিক আছে। উনি বলেছেন যে উনি এতক্ষণ ধরে যদি কিন্তু পরন্তু শুনেছি, দেখেছি, উনি ওনার মন গড়া কাহিনী কংগ্রেসকে নিয়ে বলেছেন। হ্যাঁ, কিন্তু উনি একবারও বলেননি যে 2018 সালের পূর্বে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের রাজ্যের বেকারদের বছরে 50,000 করে চাকরি দেবে, চাকরিগুলি কোথায় গেল। উনি একবারের জন্য বলেননি যে বিজেপি তো প্রতিশ্রুতি দিয়েছিল 2018 সালের পূর্বে 10,323 জন যে শিক্ষক আছেন, প্রয়োজন বোধে ডাবল ইঞ্জিনের সরকার, যদি প্রয়োজন হয় সংশোধন করে হলেও তাদেরকে তাদের কাজ পাইয়ে দেবে। উনি এটার কথা একবারও বলেননি। উনি আরো বলতে ভুলে গেছেন, হয়তো উনি ভুলে গেছেন যে বিজেপি তাদের ম্যানিফেস্টোর মধ্যে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের রাজ্যের যারা ফার্মাসিস্ট চাকরি প্রার্থীরা আছেন তাদেরকে চাকরিগুলো পাইয়ে দেবেন, যারা সর্বশিক্ষার মধ্যে আছেন তাদের চাকরি রেগুলার করবেন। এগুলো উনি ভুলে গেছেন। আর যেটা বলছেন যে সমস্ত কিছু প্রতিশ্রুতি ওনারা 10 বছরে পালন করেছেন সারা ভারতবর্ষের মধ্যে, আমি ওনাকে মনে করিয়ে দিতে চাই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যখন বিরোধী দলের নেতা ছিলেন, অর্থাৎ বিরোধীর প্রধানমন্ত্রী ফেস হয়েছিলেন, উনি ভাষণে বলেছিলেন যে আমি যদি প্রধানমন্ত্রী হতে পারি বছরে 2 কোটি করে চাকরি দেব। আমার পাশে বসে আছেন বিজেপির বন্ধু নেতৃত্ব, ওনাকে জিজ্ঞেস করতে চাই যে বছরে 2 কোটি করে যদি চাকরি দেওয়া হয় তাহলে 10 বছরে 20 কোটি চাকরি, এবং ওনারা বলেছিলেন রাজ্যের মধ্যে 50,000 করে চাকরি দেওয়া হবে। আমাদের রাজ্যে 3 লক্ষ চাকরি, অর্থাৎ 20 কোটি 3 লক্ষ চাকরির মধ্যে আপনারা কয়টা ছেলে চাকরি পেয়েছেন? বিজেপির যুব মোর্চার বন্ধুরা কয়টা চাকরি পেয়েছেন আমি ওনার কাছ থেকে জানতে চাই। এবং উনি আরো কি বলেছেন, এলিগেশন লাগিয়েছেন, কি বলেছেন যে ওনারা অনেক কিছু করেছেন। উনি বারবার রাজ্যের কথাগুলো তুলে এনেছেন বলেই আমি রাজ্যের কথা বলতে চাই। আপনারা বলুন যে বর্তমানে বিজেপির যে মোদি গ্যারান্টি, একটা দল যখন রাজনীতিতে যাবে, লোকসভা নির্বাচন এসছে, প্রতিশ্রুতিগুলো আগেও দিয়েছে। বর্তমানে মোদির যে গ্যারান্টি, আমি আজকে দেখছিলাম মোদির গ্যারান্টিগুলিকে আমি ওনার কাছ থেকে জানতে চাই। আমাদের দল ইন্ডিয়া জোট গ্যারান্টিগুলো আমি এখানে বলবো উনি যখন বলবেন। আরো আমি যেটা উনি যখন বারবার এলিগেশন রাখছিল যে জয়েন করছে, ওদের দলের মধ্যে যোগদান করছে, আপনি লক্ষ্য রাখবেন ওদের বিধানসভার একজন বিধায়ক যার নাম অভিষেক দেবরায়, আমি নাম নিয়ে বলছি, উনি উনার প্যাডের মধ্যে করে হুলিয়া জারি করেছেন যে বিরোধী দলের সমস্ত নেতা কর্মীদেরকে জয়েন করাতে হবে, যোগদান করাতে হবে এনি হাউ। এবং উনি একটা আল কায়দার মতো একটা হুলিয়া জারি করে দিয়েছেন। এবং আপনারা আজকেও দেখবেন যে বর্তমানে আগরতলার মধ্যে আমি আজকে নিজে দেখেছি যে পাপিয়া দত্তর মতো লোক গিয়ে আমাদের ছোট ছোট কর্মীর বাড়িতে সকালবেলা একটা পতাকা হাতে নিয়ে, একটা উতুরি হাতে নিয়ে বসে থাকে, বলে আমি এসেছি, জয়েন করতে হবে তোমাকে, করতেই হবে তোমাকে, জোর করে জয়েন করানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। বিরোধীরা কথা বলতে পারছে না, বিরোধী দলের কর্মীরা ঘর থেকে বেরোতে পারছে না, তাদের এখতিয়ার নেই কথা বলার। একজন পাপিয়া দত্তর মতো একজন নেত্রী গিয়ে একটা ভূস্তরের কর্মীর বাড়িতে বসে সকাল থেকে বিকাল পর্যন্ত ওই ভূস্তরের কর্মীটাকে ভয় দেখানোর জন্য জয়েন করতে হবে, নতুবা তুমি ঘর থেকে বেরোতে পারবে না। ওরা এটা করছে, জয়েন করছে। আমি আমার ভাইকে বলতে চাই, আজকে
আমরা আমরা বারবার বলে যাচ্ছি, দেশ আজকে বিপদে, দেশের সংবিধান সংকটাপন্ন, মানুষের গণতান্ত্রিক অধিকার সংকটাপন্ন, মৌলিক অধিকারগুলো সংকটাপন্ন। বিজেপির নেতৃত্বরা চাইছে রাজ্যের এবং দেশের নাগরিকদের সমস্ত মৌলিক অধিকারগুলো ছিনিয়ে নিয়ে এই দেশের মধ্যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম রাখতে। সেই জায়গায় আমরা যারা ইন্ডিয়া জোট আছি, এখানে 28টা রাজনৈতিক দল এসছে। ইন্ডিয়া বলবেন না, ইন্ডি বলবেন। দেশের নামকে আপনারা বদনাম করবেন না। আপনি যদি ভারতবর্ষের নাম নিতে আপনারা একটা রাজনৈতিক দলের সঙ্গে দেশের নামকে খাটো করবেন না। আপনার সময় আপনি বলবেন, আমি এতটুকু না বলছি, আমি আমার দেশের যখন সম্মানের ব্যাপার আসবে, আমি ইন্ডিয়া বলবো, আপনার ইন্ডিয়া বলতে অসুবিধা হলে আপনি আমি সেটা বলছি না। দেশের নামের সঙ্গে আমি বলবো, দেশের নামের সঙ্গে রাজনৈতিক নাম নাই। আমরা একজন একজন করে শুনবো, একজন সময় ফুরিয়ে যাচ্ছে। আমাদের ইন্ডিয়া জোটের মধ্যে 28টা রাজনৈতিক দল এবং রাজ্যের মধ্যে 6 থেকে 8টা রাজনৈতিক দল আমরা একত্রিত হয়েছি। আমাদের একটাই কমন এজেন্ডা, সেটা কি? সেটা হচ্ছে এইবারের যে নির্বাচনটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একটা দেশের প্রধানমন্ত্রী অতগুলো প্রতিশ্রুতি দিয়ে পূরণ করতে ব্যর্থ। হ্যাঁ, একটা সময় দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন বেকার সমস্যার সমাধান করবে, দ্রব্যমূল্য বৃদ্ধি হ্রাস করবে, 2 কোটি করে চাকরি দেবে, নাগরিকদের কর্মসংস্থান দেবে, দেশের নিরাপত্তা দেবে। সব ক্ষেত্রে যখন উনি ব্যর্থ হলেন, উনি গিয়ে মন্দির মসজিদের দৈর্ঘ্যপ্রস্থের আড়ালে লুকিয়ে গেলেন। আমরা এরকম প্রধানমন্ত্রী চাই না। সেই জায়গায় আমরা আরো যেটা লক্ষ্য করছি, বর্তমানে সংবিধানের শপথ নিয়ে গণতন্ত্রের ভোটে উনি জয়ী হয়ে আজ সংবিধানকে উনি ধ্বংস করে দিচ্ছেন, গণতন্ত্রকে অস্বীকার করছেন, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে উনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। এই জায়গায় দাঁড়িয়ে দেশের শুভবুদ্ধি সম্পন্ন নির্বাচক মন্ডলী এবং গণতন্ত্রপ্রেমী সংবিধানপ্রেমী রাজনৈতিক দলগুলো একটা ছাতার নিচে এসে শপথ নিয়েছে যে কোনো মূল্যে এই যে একটা স্বৈরাচারী মনোভাবাপন্ন রাজনৈতিক দল দেশটাকে গ্রাস করে রেখেছে, এই গ্রাস থেকে আমরা আমাদের দেশটাকে মুক্ত করব, সংবিধান বাঁচাবো, দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবো এবং আমাদের ইন্ডিয়া জোটের যে গ্যারান্টি, যেটা গ্যারান্টি আমি বলবো, যেখানে যে 5টি গ্যারান্টি আছে, প্রত্যেকটা গ্যারান্টি অক্ষরে অক্ষরে পালন করব। উনি যখন উনার মোদি গ্যারান্টি নিয়ে বলবে, আমি আমার ইন্ডিয়া, ঠিক, আমরা গ্যারান্টিতে আসবো। খুব ছোট্ট করে রানাবাবু, খুব ছোট্ট করে দুটো বিষয় একটু আলোকপাত চাইবো আপনার কাছে। আপনি লিখে রেখেছেন হয়তো, কিন্তু একে অপরের অভিযোগ যদি আপনারা খণ্ডন করেন, অনুষ্ঠান এইভাবেই শেষ হয়ে যাবে। এই ভয় দেখানো হচ্ছে এবং 50,000 চাকরির কথা উনি যেটা বলছিলেন, সেটা বলছেন 50,000 চাকরি, 2 কোটি চাকরি, 10,323। আমি হলফ করে বলছি, কোথাও এক বাক্যে বলছি, আমি কোথাও লেখা হয়নি যে চাকরি দেওয়া হবে, কর্মসংস্থান দেওয়া হবে। কর্মসংস্থান দেওয়া হবে এবং কর্মসংস্থান 2 কোটির জায়গায় অনেক বেশি পরিমাণ ছেলে বেকার যারা তৈরি করেছে কংগ্রেস নামক দলটা মেশিনের মাধ্যমে, তাদের রাজনৈতিক মেশিনের মাধ্যমে, সেই বেকারকে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবার পর 2 কোটি থেকে অনেক বেশি পরিমাণ কর্মসংস্থান হয়েছে। অনেক, এই রাজ্যের বুকে যেটা 50,000-এর কথা বলা হয়েছিল, এর থেকে অনেক বেশি পরিমাণ কর্মসংস্থান হয়েছে। আপনি যদি বলেন, আমাকে সময় দেন, সুযোগ দেন, আমি কোন জায়গায় কিভাবে কত পরিমাণ কর্মসংস্থান হয়েছে সেটার তথ্য আমার কাছে আছে, সেটা বলতে পারবো। আমি উনার উত্তর দিচ্ছি। 2 মাস আগে যে কংগ্রেসটা প্রতি বছর আমরা দেখি, যে বিধানসভা বলুন, লোকসভা নির্বাচন বলুন, যে কংগ্রেস দলটা সারা বছর বসে থাকে, তাদের কোনো প্রচার সজ্জা থাকে না, কোনো সময় তারা কার্যকর্তাদের, মানে জনগণের কথা তো বাদই দিলাম, কার্যকর্তাদের পাশেও গিয়ে দাঁড়ায় না সারা বছর। যেই দলটা নির্বাচনের ঠিক 2 মাস আগে তাদের প্রচার সজ্জা শুরু করে, সেই দলটার উপরে কি বিশ্বাস করা যায় সেটা এই দেশের মানুষ, এই রাজ্যের মানুষ অবশ্যই বুঝতে পারে প্রতিনিয়ত এবং বুঝতে পারবে। দেখুন, উনি বলেছেন যে বিজেপি সরকার আসার পর সংবিধানটাকে ওরা পাল্টে দেবার চেষ্টা করেছে, এই ধরনের ব্যাখ্যা দিয়েছেন উনি। ওরা তো 70 বছর ছিল এই দেশের বুকে, ওরা কেন, আমার বিশেষ করে আমি মাইনরিটিদের কথা বলছি, মাইনরিটিদের মহিলারা যারা আছেন, তাদের যে একটা সমস্যা ছিল তালাক প্রথার, সেই তালাক প্রথাটাকে সংবিধানে আমাদের বিজেপি সরকার এসে সেটাকে বন্ধ করে দিল। উনি নিজেও একজন মাইনরিটি। হ্যাঁ, আজকের দিনে সেই মাইনরিটি মায়েরা বোনেরা, আমি বলছি, আমি প্রত্যেকটা জায়গায় বলছি, আজকে এই যে মায়েরা বোনেরা যারা মাইনরিটি আছে, কাটবেন না, যারা মাইনরিটি মায়েরা বোনেরা আছেন, যারা, দেখুন, একটা লোকের যখন দুর্বলতা থাকে তখন সে কাটার চেষ্টা করে। আপনি আলোচনা করুন, ব্যক্তিগত বিষয় আমরা বলছি, সার্বিক বিষয়ে কথা বলবো। এরপরে আমি বলছি ব্যক্তিগত প্রত্যেকটা জায়গায় ব্যক্তিগত কথা বলুন।
ব্যক্তিগত কাশ্মীরের কথা বলছি, সে criticize কাশ্মীরে করতে যে পারে, minority বলে কথা বলবে কেন? কাশ্মীরে যে 370 ধারা বিজেপি সরকার আসার পরে যে ধারাটাকে সংবিধানে এতদিন ধরে যে কাশ্মীরে জাতীয় পতাকা তোলা যেত না, আমাদের তিরঙ্গা পতাকা তোলা যেত না, যে কাশ্মীরে হাজার হাজার পণ্ডিতকে গুলি করে মারা হয়েছে, বিভিন্নভাবে অপদস্থ করা হয়েছে, পণ্ডিত মায়েদের বোনেদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, আজকে তারা কোথায়? সেই পণ্ডিতরা কাশ্মীর থেকে ভেগে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছে। আজকে বিজেপি সরকার আসার পর সংবিধানের মধ্যে এই 370 ধারা বলবৎ করে আজকে তাদেরকে সম্মান দিয়েছে, এবং কাশ্মীরের মতন জায়গায় যেখানে উগ্রবাদীদের একটা আস্তানা ছিল বিগত 70 বছর ধরে, যেটা কংগ্রেস সরকার কোনোদিন নষ্ট করতে পারেনি, সেই উগ্রবাদীদের যে আস্তানাটা সেটাকে বন্ধ করে দিয়েছে। এবং প্রতিনিয়ত আপনারা দেখেছেন কাশ্মীরের যে সমস্যাটা, সেটা আজকে বিজেপি সরকার আসার পরে প্রথমবার কাশ্মীরের যে রাজধানী আছে সেই রাজধানীতে তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছে বিজেপি সরকারের আমলে। এবং আমরা যুব মোর্চার যারা ছেলেরা আছে, আমাদের ত্রিপুরা থেকে প্রতিনিধি গিয়েছিল, সেখানে একটি বাইক র্যালি হয়েছে তিরঙ্গা যাত্রা করে। তো এই ধরনের পরিবর্তন হয়েছে এই দেশের বুকে। দেখুন তাদের মধ্যে আরেকটু বলছি, উনি যে প্রতিনিয়ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, আজকে তো আমাদের বুকে জোর আছে, আমাদের সামনে নেতৃত্ব দাঁড় করিয়েছি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 10 বছর এই দেশের বুকে প্রধানমন্ত্রী ছিলেন, আছেন, এবং তৃতীয়বারের মতন আমরা প্রজেক্ট করেছি নরেন্দ্র মোদীকে, উনিই প্রধানমন্ত্রী হবেন। আজকে যে ইন্ডি জোট তারা করেছে, বলুন তো তাদের সেই ইন্ডি জোটের প্রধানমন্ত্রী কে হবে সেটা নিয়ে তাদের মধ্যে কোনো আজকে পর্যন্ত কোনো আমরা সঠিক তথ্য আমরা দেখতে পাই। এবার উনি বলছেন যে ম্যানিফেস্টোর কথা, আজকে আমরা বিহারে দেখেছি ওদের ইন্ডি জোটের সঙ্গে তো বিহারের লালু প্রসাদ যাদবের দলটা ছিল, লালু প্রসাদের ছেলে, আমরা দেখেছি যে সে নিজের থেকে একটা ম্যানিফেস্টো তৈরি করে সেটা মিডিয়ার সামনে এনে দাঁড় করিয়েছে। সেই ম্যানিফেস্টোতে তাদের যে জোটের যে বিভিন্ন ধরনের তথ্য এবং জোটের বিভিন্ন ধরনের কাজের যে কি কি করবে তারা আগামী দিনে, সেগুলোর কোনো কিছু সেই ম্যানিফেস্টোতে আমরা লক্ষ্য করিনি। আজকে ধরুন বিহারের 40টা সিটের 40টা সিটই পেয়ে যাক লালু যাদব, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেই ম্যানিফেস্টোতে সে যদি ইন্ডি জোটের অংশীদারি হয়, কেন আজকে তাদের সঙ্গে সমঝোতা করে এবং ইকুয়ালি একটা ম্যানিফেস্টো তৈরি করা হলো না? তো তাদের যে জোটটা সেটা মূলত একটা নাম, একটা ট্যাগলাইন। সেই ট্যাগলাইনটা আমি আবারও বলছি, তারা যে নামটা দিয়েছে ইন্ডিয়া, সেই দেশের নামকে তারা একটা রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে ভারতবর্ষের নামটাকে তারা একটা বৃষ্টি একটা রূপ দান করেছে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি, আমরা একটু অন্য বিষয় একটু অবশ্যই আলোকপাত চাইবো আপনাদের। আপনারা একে অপরকে খণ্ডন করছেন। কংগ্রেস 54 বছর না বিজেপির 16 বছর, কোন আমলে দেশের উন্নয়ন হয়েছে সবচেয়ে বেশি? এখন বিভিন্ন দল, কংগ্রেস এবং বিজেপির বিভিন্ন নেতৃত্বরা নিজেদের আমলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে বলে দেশবাসীকে বলেন। আপনাদের কাছে আলোকপাত চাইব এবং সময় 5 মিনিট করে। প্রথমে আমির হোসেন আপনার কাছে, আপনাদের 54 বছরে যে উন্নয়ন হয়েছে তার থেকে বেশি বিজেপি আমলে হয়েছে বলে বিজেপি দাবি করে, কি মনে করেন? ঠিক আছে, এই 5 মিনিটের মধ্যে আমি 1 মিনিট নষ্ট করব। আমার যে প্রতিদ্বন্দ্বী আছেন আজকে আমার প্যানেলিস্ট হিসেবে এখানে বসছেন বিজেপি থেকে, ওনার কয়েকটা প্রশ্নের জবাব। উনি যখন বিজেপির দেওয়া প্রতিশ্রুতিগুলি নিয়ে আমি যখন ওনাকে প্রশ্ন করলাম, উনি চলে গেলেন কাস্টিজমে, উনি চলে গেলেন রেসিজমে, তারপর উনি চলে গেলেন কাশ্মীর, তারপর চলে আসলেন বিহারে। আচ্ছা, কাশ্মীরের মধ্যে উনি অনেকগুলো কথা বলেছেন। তো আমি ওনাকে প্রশ্ন করতে চাই, কাশ্মীরের মধ্যে যে পিডিপি বিজেপির সঙ্গে মিলে সরকারটা বানিয়েছে, পিডিপি আলগাবাদীদের সমর্থনে সেখানে ক্ষমতায় এসেছিল, বিজেপি কেন তাদের সঙ্গে গিয়ে সেখানে সরকার প্রতিষ্ঠা করলেন? কাদের সমর্থন দিয়েছিলেন বিজেপি? এটা প্রশ্ন ওনার কাছে রইল। আর যেটা উনি বলছেন যে আমি নরেন্দ্র মোদীকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছি, ব্যক্তিগত আক্রমণে ওনারা বিশ্বাস করতে পারেন, সাম্প্রদায়িক আক্রমণে ওনারা বিশ্বাস করতে পারেন, বিজেপির এটা একটা ফিচার্সের মধ্যে পড়ে, এটা কংগ্রেস করে না। যাই হোক, আর তৃতীয় যেটা উনি বলছেন যে বিহারের লালু প্রসাদের ছেলে উনার দল থেকে একটা আলাদা ম্যানিফেস্টো তৈরি করেছে। আরে এইটাই তো গণতন্ত্র, আমরা তো এইটাকেই রক্ষা করতে চাই। ওনার একটা আলাদা রাজনৈতিক দল আছে, উনি ইন্ডিয়ার সঙ্গে এসছেন, ওনার একটা রাজনৈতিক দল আলাদা করে ওনার রাজ্যের মানুষের জন্য উনি কিছু প্রতিশ্রুতি ঘোষণা করতে পারবে না, ওনার এটা অধিকার নেই। আমরা তো এটাকেই রক্ষা করতে চাই, বিভেদের মাঝে ঐক্য, বহুরূপতার মাঝে ঐক্য, আমরা এটাকেই রক্ষা করতে চাই। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি হুইচ উই ওয়ান্ট টু প্রোটেক্ট, এটা আমরা রক্ষা করতে চাই। আচ্ছা, যাই হোক, ওনাকে এগুলো বলে লাভ নেই, কারণ ওগুলোর ধারে কাছে উনি নেই। ওকে, আপনার সময় পুরো 1.5 মিনিট হয়ে গেছে। ঠিক আছে,
কংগ্রেসের 54 বছর না বিজেপি 16 বছর? 200 বছরের ইংরেজের শাসন থেকে ভারতকে স্বাধীন করার পর আমাদের দেশের মধ্যে যখন কিছুই ছিল না, একটা সুই পর্যন্ত ছিল না, সেই জায়গায় জওহরলাল নেহরুর নেতৃত্বে আইআইটি, এইমস, আজকের মনে করেন এই সমস্ত কিছু দেশের মধ্যে যা রেল, ভেল, পেট্রোলিয়াম থেকে শুরু করে আপনি যা করছেন টেকনোলজি পর্যন্ত, আজকে আমরা ক্যামেরার সামনে বসে আছি, আপনার স্টুডিওতে কথা বলছি, মোবাইল নিয়ে কথা বলছি। বিজেপি তখন ছিল না, তো বিজেপির নামগন্ধ ছিল না। এগুলো কাদের দ্বারা কারা করেছে দেশের জন্য? এগুলো কংগ্রেসের দিন। কংগ্রেসের 54 বছরের যদি আমি হিসাব দিতে যাই, তাহলে এরকম 1000টা টকশো কভার আপ করা যাবে না। আজকের দিনে কংগ্রেস তো মানুষকে সুই থেকে শুরু করে বিমান, আকাশ থেকে মাটি পর্যন্ত, জল থেকে জমিন পর্যন্ত যা কিছু দেখছেন এগুলো কংগ্রেস সরকারের দান। শিক্ষা ব্যবস্থা বলুন, চিকিৎসা ব্যবস্থা বলুন, রাইট টু এডুকেশন বলুন, রাইট টু ইনফরমেশন বলুন, রাইট টু আপনার হেলথ কেয়ার সিস্টেম বলুন, এগুলো কারা করলো? বিজেপি কবে করলো? এগুলো তো কংগ্রেস করেছে। কংগ্রেসের শিক্ষা প্রতিষ্ঠানে বিজেপির বন্ধুরা পড়াশোনা করে শিক্ষিত হয়ে আজকাল কংগ্রেসকেই আবার তারা গালমন্দ করতে পারে। এটা ডেমোক্রেসি, আমরা চাই এটা থাকুক। আমরা চাই এই ডেমোক্রেসির মধ্যে, আমরা চাই না কোনো প্রকারের যেন অটোক্রেসি থাকে, গণতন্ত্রটা বেঁচে থাকুক, আমরা চাই। বিজেপি এই যে গত 10 বছরে বিজেপিটা করলো কি? আপনি বলুন, 400 টাকার গ্যাস সিলিন্ডার আজকে 1200 টাকায় বিক্রি হচ্ছে, 20 টাকার কেরোসিন একটা সময় 100 টাকা বিক্রি হচ্ছে। কাদের শাসনে, কাদের আমলে? আপনি বলুন, ডিজেল যেটা 40 থেকে 45 টাকা, সর্বোচ্চ 52 টাকা ছিল, 100 টাকা কার আমলে গেল? আজকে জীবনদায়ী ওষুধগুলোর নাম বলুন। আপনি নিজেই তো একজন ভুক্তভোগী আমি মনে করবো, কারণ আপনিও একজন গ্রাহক। বাজারে গেলে আপনি কি দেখছেন? এগুলো কারা করছে? কাদের শাসনে হচ্ছে? এগুলো সব বিজেপির শাসনে জনগণের উপর একটা শোষণ নীতি চলছে। জিএসটির নাম দিয়ে যেভাবে গরিব অংশের জনসাধারণের রক্ত শুষে নিচ্ছে বিজেপি, এইটা মানুষ বুঝতে পেরেছে। তো আপনি 70 টাকার সরিষার তেল 200 টাকায় কিনতে হয় মানুষের, অথচ মানুষের রোজগার নেই। যে বিজেপি বলেছিল গ্রাম অঞ্চলের রেগার শ্রমিকদের দৈনিক মজুরি 340 টাকা করা হবে, সেটা 240 টাকা গিয়ে এখন পর্যন্ত যায়নি। 100 দিনের কাজের জায়গায় যেটা 30 দিন হচ্ছে। বিজেপিটা করলো কি? বিজেপিটা প্রতিশ্রুতি পূরণের নাম দিয়ে আমাদের দেশের মধ্যে একটা বিষাক্ত বাতাবরণ ছড়িয়ে দিয়েছে। যে বিষাক্ত বাতাবরণের মধ্যে আজকে আমার রাজ্যের এবং আমার দেশের মানুষ, দেশের যুবকরা বিশেষ করে আজ নেশার দিকে ধাবিত হচ্ছে। কেউ সাম্প্রদায়িকতার বিষ কানে নিয়ে আজ তারা মূল স্রোত থেকে সরে যাচ্ছে। এগুলো করছে তারা। বিজেপি চাইছে মানুষ, 80 কোটি মানুষ, দেশের 80 কোটি মানুষ রেশনের লাইনে দাঁড়িয়ে থাকুক। আর আমরা চাইছি, কংগ্রেস চাইছে না রেশনের লাইনে নয়, আমরা চাইছি তারা বিশ্ববিদ্যালয়ের লাইনে দাঁড়িয়ে থাকুক, আমরা চাইছি তারা কলেজের লাইনে দাঁড়িয়ে থাকুক, আমরা চাইছি তারা ফ্রিতে চিকিৎসা ব্যবস্থাটা পাক। আর বিজেপি চাইছে এই মানুষগুলোকে গরিব করে রেখে আবারও তারা গ্যারান্টি দিয়েছে 5 কেজি করে চাল দেবে। আমি এখান থেকে রানাদাকে আমি অনুরোধ করব, এবং ক্যামেরার মাধ্যমে যদি বিজেপির বড় বড় নেতৃত্বরা দেখে থাকেন ওনাদেরকে অনুরোধ করব যে আমরা মাসে 5 কেজি করে ফ্রিতে চাল চাই না। তো আমরা চাই আমাদের সমাজের ছেলেমেয়েরা ফ্রিতে শিক্ষা পাক, আমরা চাই আমাদের দেশের মানুষ ফ্রিতে চিকিৎসা পাক, আমরা চাই আমাদের দেশের মানুষ ফ্রিতে যেন তারা চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করতে পারে, পিএইচডি করতে পারে, স্কলারশিপ অর্জন, আমরা সেটা চাই। আমরা চাই মানুষ যেন বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে বছরে 2 কোটি করে বেকাররা চাকরি পাক, আমরা চাই কর্মসংস্থান পাক। আমরা ওই রেশনের লাইনে দাঁড় করিয়ে রাখতে আমাদের দেশের নাগরিকদের চাই না। আমরা চাই তাদেরকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সম্বল করতে, শক্তিশালী করতে, যেন তারা মাথা তুলে বাঁচতে পারে, স্বাধীন রাষ্ট্রে স্বাধীনতাটাকে ভোগ করতে পারে। বিজেপি এটা চায় না। তাদের পুঁজিপতি বন্ধুদের দেশের মানুষের সমস্ত সম্পদ। আবার আসবো আপনার কাছে। আর উনি এখানে কথা বলছেন কাশ্মীর নিয়ে, বিহার নিয়ে। আবার আসবো আপনার কাছে। রানাবাবু, 5 মিনিট সময় আপনার কাছে। দেখুন, কোন আমলের উন্নয়ন বেশি হয়েছে, আপনার কি মতামত? এই বিচারটা ঠিক আছে, আমি এটা নিয়ে আলোচনা করব, কিন্তু এই বিচারের রেজাল্টটা আমি এই যে আমাদের 4 জুন এই দেশের মানুষ দিয়ে দেবে, সেটা অন ক্যামেরাই বলছি। আর বাকি যেটা আমার আলোচনার বিষয় সেটা আমি আলোচনা করছি। দেখুন, উনি বলেছেন যে রেল ভেল, উনি বলেছেন রেল ভেল এসেছে কংগ্রেস আমলে। হ্যাঁ, ভেলই এসেছে, রেল তো আসেনি, ভেল এসেছে, ভেল গাড়ি এসছে। তো বিজেপির আমলে রেল এসছে। কি এসছে? ওই যেটা বললাম আমি প্রথমে, যে 23টা জাতীয় স্তরের রেল এসছে এই রাজ্যের বুকে। দেশের কথা তো বলে লাভ নেই, কারণ দেশে এই পরিমাণ উন্নতি হয়েছে যেই বন্দে ভারত এক্সপ্রেস থেকে শুরু করে ইন্টারন্যাশনাল রেলের সঙ্গে তুলনা করার মতন রেল এই দেশের বুকে হয়েছে। এবং রাজ্যেও সম্ভবত আমরা দাবি জানিয়েছি
যে এই ধরনের রেল যেন আমাদের রাজ্যেও দেওয়া হয়। দেখা যাক কি হয়। আর যেটা সড়ক পথের কথা বলছি, যেই সড়ক পথ কংগ্রেস আমলে প্রতি ঘন্টায় যেটা 9 কিলোমিটার হতো, না 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 একদম একদম সময় দেবো আপনাকে, প্রতি ঘন্টায় বলছে, না 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 আপনাকে আমি কাটিনি, না না সময় ফুরিয়ে যাচ্ছে। যেটা কংগ্রেস আমলে যেটা প্রতি ঘন্টায় বলছে প্রতি ঘন্টায় যেটা 9 কিলোমিটার হতো, বিজেপির আমলে সেই যেটা সড়ক পথ সেটা 27 কিলোমিটার। আমাদের ম্যানিফেস্টোতে আছে যে কংগ্রেস আমলে যেটা 9 কিলোমিটার, আমাদের আমলে 27 কিলোমিটার হয়েছে। আমরা কংগ্রেসের ম্যানিফেস্টোতে এবারে দেখেছি যে ওরা বলছে যে কংগ্রেস এবার শাসন ক্ষমতায় এলে নিউক্লিয়ার যত বোম আছে ইন্ডিয়াতে সেগুলো ওরা ডেস্ট্রয় করে দেবে। তো আপনারা দেখেছেন যে আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের সকলের প্রাণপ্রিয়, যিনি ভারতরত্ন সম্মান পেয়েছেন, অটল বিহারী বাজপেয়ীজি পোখরান টেস্টটা করেছেন কত কষ্ট করে, বিভিন্ন কিছু ঘাত প্রতিঘাত সহ্য করে পোখরান টেস্ট করেছেন। এবং আজকের দিনে আমেরিকার মতন রাষ্ট্র, রাশিয়ার মতন রাষ্ট্র ভারতের দিকে মাথা নিচু করে দাঁড়াতে হয় যে ভারত নিউক্লিয়ার বোমে এখন স্বয়ংসম্ভর। আর সেই নিউক্লিয়ার বোমগুলো কংগ্রেস বলছে তারা যদি শাসন ক্ষমতায় আসে সেটা ডেস্ট্রয় করে দেবে। তো এটা কি রাষ্ট্রহিতে কাজ না রাষ্ট্রের বিপরীতে কাজ, সেটা দেশের মানুষ, রাজ্যের মানুষ বিচার করবে। দেখুন উন্নতির যে অগ্রগতি, যেটা আপনি ধারা যেটা উনি বলছেন যে ভারতবর্ষ শুরুর পরে জওহরলাল নেহরুর আমল থেকে সেই হয়েছে বলেছেন উনি। একটা দেশ যখন শুরু হয়, সেই দেশ শুরুর পরে ন্যাচারালি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, হ্যাঁ, এবং পরবর্তী সময় তার কি দরকার, তার চিকিৎসার দরকার, তার শিক্ষার দরকার, এই নর্মাল যে বিষয়গুলো থাকে এগুলোর জন্য স্কুল করতে হবে, কলেজ করতে হবে, ইউনিভার্সিটি করতে হবে, যেটা সাধারণ যে সেগুলো একটা দেশ যখন গঠন হয় তখন স্বভাবতই এগুলো তৈরি হতে থাকে এবং হতে হবে, এটাই স্বাভাবিক এবং এটাই চলে আসছে বিশ্বজুড়ে। তো এইটার মধ্যে যদি ওরা বলে যে কংগ্রেস শুরু হয়েছে, পরে স্কুল হয়েছে, কলেজ হয়েছে, তো এটা মানানসই না। এবার উন্নতি কি হয়েছে? হ্যাঁ, বিজেপির সেই শাসন ক্ষমতার সময় যেই আইআইটি ওরা 9টা রেখেছিল সেটা 16টা হয়েছে, যে ট্রিপল আইআইটি ওরা 12টা রেখেছিল সেটা 27টা হয়েছে। বিজেপি সরকারের আমলে নতুন করে 144টা এয়ারপোর্ট হয়েছে, আন্তর্জাতিক স্তরের এয়ারপোর্ট হয়েছে 27টা। তো এই হলো দেশের উন্নয়ন। এছাড়া বলুন আপনি যেটা কংগ্রেসের যে শাসনকাল 70 বছরের, আমি বলবো সেই শাসনকালে ওরা মাটি থেকে শুরু করে আকাশ পর্যন্ত ABCD যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড দিয়ে যদি আমরা বলি, প্রত্যেকটা ওয়ার্ডের পেছনে তাদের বিভিন্ন ঘোটালা রয়েছে। এবং বিজেপির শাসনে যে আমরা যদি সেই ওয়ার্ডটাকে আবার পুনরাবৃত্তি করি তাহলে দেখা যাবে আমাদের বিভিন্ন জায়গায় উন্নতি হয়েছে। এবং আজকে এই রাজ্যের বুকে, যে রাজ্যে যখন 2018 সালে বিজেপি সরকার শাসন ক্ষমতা এসছে তখন হীরা মডেলের যে ম্যানিফেস্টোতে আমাদের লেখা ছিল সেই হীরা মডেল অনুযায়ী, হ্যাঁ, H দিয়ে হাইওয়ে, I দিয়ে এয়ারওয়েজ, ইন্টারনেট, রেলওয়ে, রোডওয়েজ, প্রত্যেকটা জায়গাতে যেটা আমাদের জাতীয় সড়ক থেকে শুরু করে, একটা জাতীয় সড়ক ছিল যেটা 6 থেকে এখন 9টা জাতীয় সড়ক আমাদের রাজ্যের বুকে হচ্ছে। তো এই হলো বিজেপির উন্নয়ন। এবং উনি 5 কেজি চালের কথা বলছেন। দেখুন কংগ্রেসের সেই 70 বছর শাসনে মানুষ ভুকা রয়ে গেছে অনেক জায়গায়, আমরা দেখেছি। হ্যাঁ, খাদ্যের অভাবে মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। কিন্তু আমাদের মোদিজি ঘোষণা দিয়েছেন যে আমি যতদিন বেঁচে থাকব, আমি যতদিন এই দেশের হিতে আমি কাজ করে যাব, এবং সেই জায়গাতে কোনো মানুষ এই দেশে বিনা পেটে, খালি পেটে ঘুমোবে না, এবং প্রত্যেকটা শিশু যেন অপুষ্টিজনিত রোগে না ভুগে সেই জন্য উনি ব্যবস্থা করে দিয়েছেন 5 কেজি চালের কথা। আজকে 5 কেজি চালকে ওরা বিদ্রুপ করছে, কটূক্তি করছে। উনি বলেছেন শিক্ষা, ট্রিটমেন্ট যেন ফ্রি হয়। উনি যাক বিভিন্ন গভর্নমেন্ট হসপিটালে, যেই গভর্নমেন্ট হসপিটালগুলো বিগত দিনে কি অবস্থায় ছিল, আজকে কি অবস্থায় রয়েছে, আজকে ট্রিটমেন্টটা ফ্রিতে হচ্ছে কি না হচ্ছে উনি গিয়ে দেখুক সেই সরকারি হাসপাতালে। আজকে বিদ্যাজ্যোতি শিক্ষার কথা উনি বলেছেন, আজকে বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে, আমার দেশের কথা বাদ দিলাম, আমাদের রাজ্যের বুকে 100টি স্কুলে বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে আমাদের যে স্টুডেন্টরা আছে তাদেরকে ইংলিশ মিডিয়ামে
পড়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে আমাদের মোদিজি, এবং এটাই হলো দেশের উন্নয়ন, রাজ্যের উন্নয়ন। ওকে, আমার কাছে শেষ 6 মিনিট সময় আছে, 3 মিনিট সময় দেবো আপনাদের। আপনাদের গ্যারান্টি নিয়ে, প্রতিশ্রুতি নিয়ে যদি আপনারা কিছু বলতে চান, প্রথমে আমির আপনি, তারপর রানাবাবু আপনি বলতে পারেন। ধন্যবাদ। প্রথমে আমি যেটা কারেকশন করছিলাম রানাদাকে, আবার কারেকশন করে দিচ্ছি। আমি ভ্যাল বলেছিলাম, উনি ব্যঙ্গাত্মকভাবে ভ্যালটাকে অন্যভাবে নিয়েছে। BHEL, যার ফুল ফর্ম হচ্ছে ভারত হেভি ইলেকট্রনিক্যালস লিমিটেড। ওইটা হয়তো না জানতে পারে, নাও মনে থাকতে পারে। আর এটা ওনাকে ওকে, 3 মিনিট সময় আপনার। আমরা আপনারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন আপনাদের মানুষকে? আপনারা জানেন প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে, তাদের কিছু প্রতিশ্রুতি থাকে। আমরা কংগ্রেস গ্যারান্টি নিয়ে এসেছি। আমরা গ্যারান্টি দিয়েছিলাম 2004 সালে যে গরিব মানুষদের আমরা কাজের গ্যারান্টি দিচ্ছি, আমরা যদি আসতে পারি তাহলে MGN রেগা তৈরি করব। আজকে আপনি নিজেই জানেন যে ভারতবর্ষের যে গ্রাম অঞ্চলে অর্থনৈতিক যে সমাজ ব্যবস্থা সেটা টিকে আছে রেগার উপর। আমরা বলেছিলাম আমরা রাইট টু ইনফরমেশন দেবো, আমরা দিয়েছি। আমরা বলেছিলাম আমরা স্বাস্থ্যের অধিকার দেবো, দিয়েছি। আমরা বলেছিলাম 2009 সালে, আপনি দেখে নেবেন, রানাবাবু দেখে নিতে পারে, আমরা বলেছিলাম শিক্ষাকে মানুষের অধিকার করে দেব। আপনি দেখবেন আর্টিকেলের 21 নং ধারার ডিতে বলা হয়েছে যে শিক্ষা মানুষের অধিকারের মধ্যে পড়বে, 6 থেকে 14 বছরের ছেলেমেয়েরা ফ্রিতে শিক্ষা পাবে। এবার আমরা যে প্রতিশ্রুতি দিচ্ছি বেকারদের, এবং আমি বেকার যুবকদের আর শিক্ষার্থীদের নিয়ে বলবো, আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে এবার ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত শিক্ষাকে অধিকারের আওতায় আনা হবে, বাধ্যতামূলক করা হবে। আর আমরা ছেলে মেয়েদেরকে, শিক্ষার্থীদেরকে আমরা বলেছিলাম মিড ডে মিল দেবো, আমরা দিয়েছি। এবার এটাকে করা হবে, এতদিন ছিল ক্লাস 1 থেকে 8, আমরা বলেছি ক্লাস 1 থেকে 12 পর্যন্ত করব। এবং বেকারদের আমরা বলেছি যে ভারতবর্ষের কেন্দ্র সরকারের অধীনস্থ এখন পর্যন্ত 30 লক্ষ শূন্যপদ খালি আছে, যেখানে নরেন্দ্র মোদী সাহেব বলেছিলেন 2 কোটি করে চাকরি দেবে জুমলা প্রতিশ্রুতির মধ্যে। আমরা বলছি প্রথম দিনের ক্যাবিনেটে আমরা 30 লক্ষ শূন্যপদ কেন্দ্র সরকারের অধীনে আমরা ফিল আপ করে দেব। আরো আমরা বলছি যে গ্রাম অঞ্চলে অর্থনৈতিক সমাজ ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য প্রত্যেকটা গরিব পরিবারের মধ্যে আমার যে বৃদ্ধ মা থাকবে, ওই মাকে বছরে অ্যাকাউন্টের মধ্যে 1 লক্ষ করে টাকা দেওয়া হবে মহালক্ষ্মী স্কিমের মাধ্যমে। যদি কোনো কারণে ওই পরিবারের মধ্যে, গরিব পরিবারের মধ্যে মা না থাকে, অর্থাৎ মহিলা যদি না থাকে, তাহলে ওই পরিবারের বয়স্ক পুরুষ লোকটাকে 1 লক্ষ করে টাকা দেওয়া হবে। আমরা কৃষকদের গ্যারান্টি দিয়েছি যে এইবার যদি আমরা ক্ষমতায়, এবার আমরা যখন ফিরবো তখন আমরা কৃষকদের যে MSP সেটাকে আমরা কার্যকর করব। আমরা শ্রমিকদের গ্যারান্টি দিয়েছি, আমরা যুবকদের গ্যারান্টি দিয়েছি। আমরা প্রতিশ্রুতি নয়, গ্যারান্টি, কারণ কংগ্রেস গ্যারান্টি দেয়, কংগ্রেস করে। সবাই জানে কংগ্রেস যা বলে তা করে। এই সমস্ত গ্যারান্টি নিয়ে, অর্থাৎ এখানে আপনি সবটা বই হয়তো আমি আপনাদেরকে না পড়ে শোনাতে পারি, এটা হচ্ছে কংগ্রেসের গ্যারান্টি। এখানে রাহুল গান্ধী নেতৃত্বে, ইন্ডিয়া জোটের নেতৃত্বে একটা গ্যারান্টি কার্ড এই দেশের মানুষের জন্য ছাপানো হয়েছে, যেখানে 5টা গ্যারান্টির কথা বলা হয়েছে। ছাত্র, যুব, সেখানে শ্রমিক এবং জাতিগত জনগণনার মাধ্যমে, আর নারীদের জন্য সবাইকে তাদের যেই ন্যায্য পাওনা, তাদের যে চাওয়া, যেটা পূরণ করতে পারলে আমাদের দেশ অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে এবং সাম্যের দিক থেকে আবারও একত্রিত কংক্রিটের মতো হয়ে এই বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে পারে। সেই সমস্ত গ্যারান্টিগুলো নিয়ে আমাদের ইন্ডিয়া জোট মানুষের, অর্থাৎ নির্বাচক মণ্ডলীদের বাড়িতে বাড়িতে যাচ্ছি, মানুষের কাছে আমরা ভোট ভিক্ষা আবেদন করছি, মানুষের সাড়া পাচ্ছি। এবং আমার বিশ্বাস গোটা ভারতবর্ষের ইন্ডিয়া জোটের দৃঢ় বিশ্বাস আর প্রত্যয় আছে, এইবার আমাদের জয় নিশ্চিত, কারণ আমরা মানুষের দরজায় পৌঁছেছি। আর বিজেপি যে গত 10 বছর মানুষকে প্রতারিত করেছে, আমরা সেটাও তুলে ধরতে পেরেছি। আর একটা বলবো, আমি জানি মানুষকে এখন একটা ভয় দেখানো হয়, শেষে এতটুকুই বলবো, অসত্যের কাছে কবু নত নাই হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক বীর, 140 কোটি মানুষ বীর। সমস্ত বীরদের কাছে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আমার করজোড়া আবেদন আর প্রার্থনা, ঘর থেকে বেরিয়ে আসবেন 19শে এপ্রিল এবং সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আপনি আপনার মতামত ব্যক্ত করবেন। আমরা চাইবো ইন্ডিয়া জোটের পক্ষে আপনাদের রায়দান দেবেন, সরকার আমাদের তৈরি করবে। ধন্যবাদ ধন্যবাদ রানাবাবু। 3 মিনিট সময় আপনার কাছে। আমার ভালো লেগেছে একটা বিষয়, হ্যাঁ এটাই তো বলছি, সবসময় আমার ভালো লেগেছে একটা বিষয় সবচাইতে, যেটা আমি বলছি যে আমাদের মোদিজি গ্যারান্টি দিয়েছেন, বিভিন্ন জায়গায় পোস্টারিং এ দেখবেন আমাদের গ্যারান্টির যে শব্দটা, সেটা বিজেপির তৈরি করা শব্দ না, এরকম কথাটা আমি বলবো না যে কোনো শব্দই কারোর ব্যক্তিগত নয়। তারপর আমাদের রাজনৈতিক দলের এটা এইবার 2024-এর লোকসভা নির্বাচনকে আমার উনি কথা যখন বলেছেন একটা শব্দ করিনি আমি, বিজেপির তৈরি করা শব্দ, সেটা আমাদের 2024-এর
লোকসভাকে সামনে রেখে মোদি গ্যারান্টি। ভালো লেগেছে উনাকে যে কংগ্রেস গ্যারান্টি শব্দটা আবার বলছেন আপনি, কংগ্রেস গ্যারান্টিটাকে অ্যাডপ্ট করেছে, বিজেপির গ্যারান্টিটাকে। খুব ভালো লাগলো ওনার সঙ্গে, উনি যে গ্যারান্টিটাকে কংগ্রেস পুনরায় অ্যাডপ্ট করছে, বারবার গ্যারান্টি বলছেন। হ্যাঁ, মোদি গ্যারান্টি, একটাই গ্যারান্টি দেশের বুকে, এই রাজ্যের বুকে, মোদি গ্যারান্টি। এবং প্রত্যেক মানুষের মনে আজকে একটাই শব্দ যে মোদি গ্যারান্টি। মোদি হে তো মুমকিন হে, হ্যাঁ, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। আজকে আমরা এই মতে চলি এবং এই মতেই আমাদের প্রত্যেকটা জায়গায় কাজ হচ্ছে। উনি বলছেন যে আপিল করেছেন যে উনাদের ম্যানিফেস্টো দেখিয়ে যে ভোট দেওয়ার জন্য। হ্যাঁ, আপিল করতেই পারেন, উনি প্রত্যেক রাজনৈতিক দলের এটা ক্ষমতা যে যার যার আপিল যে যে করতে পারবে, কিন্তু আপিলটা যেন উনি ঘরের ভিতরেই, আমি উনার শুভচিন্তক হিসেবে বলবো, ঘরের ভেতরে অন ক্যামেরা যেন বলেন, মানুষের বাড়িতে যেন না যান। কেননা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বিভিন্ন জায়গায় আমিও দেখেছি। কথাটা শেষ করতে দিন, কথাটা শেষ করতে দিন। সিপিএম এর টুপি মাথায় দিয়ে, সিপিএম এর ঝান্ডা হাতে নিয়ে বলছে মাসিমা এবার ভোটটা কংগ্রেসকে দেবেন। তো না, বলছে মাসিমা ভোটটা এবার আমাদের দেবেন। তো বলছে কাকে দেব? বলছে কংগ্রেসকে দিয়ে। তোমার কপালে দিই লাল টুপি, হাতে দিই লাল ঝান্ডা, আবার কংগ্রেসে দিতাম। তো এইটাছে তাদের আজকের দিনের অবস্থান। আজকে আপনারা দেখেছেন সিপিএম এর পরিবহন মন্ত্রী এক বাড়িতে গেছিল ভোট চাওয়ার লিগা, এমন ভাবে মহিলারা পুরুষেরা বাইরেছে, তাই নিরাপদা গাড়িতে কোনো মতে ছাইরা দেমা কাইন্দে বাসে উচ্চাসীরা যে আমাদেরকে ছেড়ে দেন। আমি এমনি যাইছি, আমরা সোশ্যাল মিডিয়াতে আপনাদের সংকল্পপত্রে এগুলো লেখা নেই, আমাদের সংকল্পপত্রে এগুলো লেখা নেই, যা যা লেখা আছে মানুষ দেখছে। আমরা প্রত্যেকের বাড়িতে যাচ্ছি। আমি বারবারও বলছি যে আমরা এরকম নয় যে আমরা বিজেপির মানুষের বাড়িতে যাচ্ছি, আমরা প্রত্যেকটা মানুষের দরজায় যাচ্ছি। যে ভালো, আমরা প্রথমে এরকম নয় কিন্তু যে আমরা সংকল্পপত্র নিয়ে প্রথমবার গেলাম। আমরা এইবার যে মানুষের দরজায় যাচ্ছি 1 মাসের মধ্যে, 15 দিনের মধ্যে, এটা দ্বিতীয়বার মানুষের বাড়িতে যাব। প্রথমবার আমরা গেছি আমাদের রিপোর্ট কার্ড নিয়ে। এটা আমাদের আজকের দিনে আমরা দাঁড়িয়ে প্রত্যেকটা ভোটারের কাছে আমরা রিপোর্ট কার্ড নিয়ে গেছি যে আমরা কি করতে পেরেছি, মানুষকে আমরা সন্তুষ্ট করতে পেরেছি কি না পেরেছি, আমরা যা কথা দিয়েছি রাখতে পেরেছি কি না পেরেছি। আমরা প্রথম আজকে থেকে 15 দিন আগে আমরা রিপোর্ট কার্ড নিয়ে প্রত্যেকের দরজায় গিয়েছি এবং প্রত্যেকে যখন সন্তুষ্ট হয়েছে, আমাদেরকে আশীর্বাদ করবেন এই ধরনের উক্তি করেছেন, আমরা দ্বিতীয়বার আমাদের যে সংকল্পপত্র, আমাদের ম্যানিফেস্টো নিয়ে আমরা যাচ্ছি প্রত্যেকের বাড়ি বাড়ি। তো এই হলো আমাদের সিস্টেম। আমরা এরকম নয় যে একটা ভুয়ো একটা সংকল্পপত্র নিয়ে আমরা এই করতে পারবো সেই করতে পারবো কয়াসিরা মানুষের বাড়ি বাড়ি গেলাম না, একদম না। যেটা করতে পারবো সেটা আমরা লিখি এবং যেটা করেছি সেটা আমরা লিখে মানুষের দরজায় গিয়ে আমরা করানারি। আজকে নতুন ভোটার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মহিলারা, তা উনি মহিলার কথা বলছেন, লজ্জা থাকা দরকার। মহিলাদের জন্য ওরা কিচ্ছু করতে পারেনি, কিছু না। আজকে আমরা দেখেছি 2023-এর নির্বাচন এবং এর পূর্ববর্তী নির্বাচন যে পরিসংখ্যান এসছে, সেই পরিসংখ্যানে সবচাইতে বেশি যদি ভারতীয় জনতা পার্টিকে কেউ আশীর্বাদ করে থাকে সেটা মহিলারা, মায়েরা, বোনেরা আশীর্বাদ করেছে। আমি আবারও চাইবো, আমি প্রত্যেকটা গণদেবতার কাছে চাইবো যে ভারতীয় জনতা পার্টির প্রতি ভোট দিন, আস্থা রাখুন, ভোটটা নষ্ট করবেন না। বিরোধীদের বলছি ভোটটা নষ্ট করবেন না, ভোটটা ভারতীয় জনতা পার্টির পক্ষে দিন এবং এই ভোটটা আগামী দিনে আপনার ভবিষ্যৎ, আপনার রাস্তাঘাট, আপনার সন্তানের আগামী উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করবে। সময় ফুরিয়ে গেছে। ধন্যবাদ, ধন্যবাদ রানাবাবু, ধন্যবাদ আপনাকে। আমির বাবু আপনাকেও ধন্যবাদ, দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের দলের হয়ে বক্তব্য তুলে ধরেছেন, আমাদের দর্শক বন্ধুরা শুনলো এবং অবশ্যই দর্শক বন্ধুরা বিচার করবে, পাশাপাশি গণদেবতারা বিচার করবে ওনারা কি করবেন, কার সংকল্পপত্র বা কার গ্যারান্টিতে ওনারা প্রভাবিত হবেন সেটা ওনারাই জানেন। একদিকে বিজেপির সংকল্পপত্র আর অন্যদিকে কংগ্রেসের ন্যায় গ্যারান্টি। প্রতিশ্রুতির ক্ষেত্রে কেউ কারো থেকে কম নয়, তার সাথে অন্যান্য দলও দেশের উন্নয়নে, দেশবাসীর কল্যাণে নিজ নিজ নির্বাচনী ইস্তেহারে অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে নির্বাচক মণ্ডলী কার গ্যারান্টি বা কার প্রতিশ্রুতিকে গুরুত্ব দেবে বেশি তা বোঝা যাবে সময়ের সাথে। সময় বলবে 400 পার হলো না নীরব বিপ্লব হলো, সেদিকে অবশ্যই নজর রাখবো আমরা। তাই নির্বাচনকে ঘিরে সব নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।